দীর্ঘ 3 যুগের খরা শেষে পাহাড়ি ঘেরা সবুজে মোড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে চাকসু নির্বাচনের হাওয়া। বিভিন্ন প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত এবং যারা এই গণসংযোগ করছেন তারা আসলে ভোটারদের কাছে গিয়ে কী বলছেন তাদের কিছু অংশেরই আমরা বক্তব্য শুনতে চাই। আমাদের এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন, যারা বিভিন্ন পদে বিভিন্ন প্যানেলে জিএস পদে প্রার্থী হয়েছেন, তাদের কয়েকজনকে নিয়ে আমাদের নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি ইমদাদুল হক। আমি আজকের এই আয়োজনে যারা চাকসুর জিএস প্রার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আনে রয়েছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী সাফায়াত হোসেন। আমার বামে আছেন যে সম্প্রীতি শিক্ষাজোট প্যানেল, সেই শিক্ষাজোট প্যানেলের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব আছেন এবং আমার সর্বডানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এবং একই সাথে সমন্বয়ক যারা কোটা বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্ট আন্দোলনে যারা ছিলেন তাদের সমন্বয়ে যে একটি প্যানেল হয়েছে সেটি হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের জিএস প্রার্থী আর এম রশিদুল হক দিনার। আর আমার বামে আছেন বাম সংগঠনগুলোর সমন্বয়ের যে একটি প্যানেল বৈচিত্র্যের ঐক্য, এই বৈচিত্র্য প্যানেলের জিএস প্রার্থী সুদর্শন চারজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ প্রায় ৩৬ বছর অতিবাহিত হয়েছে, চাকসু নির্বাচন হয়নি। আপনারা সেই সৌভাগ্যবান যারা চাকসু নির্বাচন পেয়েছেন এবং আপনারা প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এই যে ৩৬ বছর পরের চাকসু নির্বাচন হচ্ছে এবং সেখানে আপনারা প্রার্থী হচ্ছেন, আমি সবার আগে একটু ছাত্রদলের জিএস প্রার্থী সাফায়াত আপনার কাছে একটু জানতে চাই, এই যে ৩৬ বছর পরে চাকসু নির্বাচন হচ্ছে, আপনি এটাতে জিএস পদে দাঁড়িয়েছেন, কেমন লাগছে? আসলে অনুভূতি বোঝানোর মতো না, একজনের অনুভূতি আর একজনকে কখনো বোঝানো সম্ভব না। তো মহান আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে উনি আমাকে এমন একটা জায়গায় রেখেছেন। তো আমি এটা নিয়ে অনেক উৎফুল্ল। তবে আমার মেন কাজ হবে স্টুডেন্টের জন্য কি করতে পারলাম, কারণ দায়িত্বশীল একটা জায়গায় বসে আমি যদি বৈষম্য করি বা আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তো আমার জিএস হয়ে কোনো লাভ হবে না। কারণ আমার কাজটা হচ্ছে স্টুডেন্টের কল্যাণ বয়ে আনার জন্য আমার এই পথটা। তো সেক্ষেত্রে আনন্দের সাথে দুঃখও আসছে, কারণ আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো কি পারবো না এটাও প্রশ্ন থেকে যায়। তবে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ দীর্ঘ ৩৬ বছর পরে যখন চাকসু নির্বাচন হচ্ছে আর এখানে একটি গুরুত্বপূর্ণ পদে আমি নির্বাচন করতেছি। তো আমাদের এই দীর্ঘ ৩৬ বছরের যে জমানো প্রশ্নগুলো ছিল বা যে চট্টগ্রাম জেলার যে সমস্যাগুলো ছিল এগুলো সব কিছু আমাদের ফেস করতে হচ্ছে। তবে আমরা হয়তো এটা নিয়ে কোনো ধরনের শঙ্কিত হচ্ছি না, কারণ আমরা এগুলো বিগত দিনেও ফেস করেছি, যার কারণে ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি দিনার আপনার কাছে যেতে চাই, এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, যেটি আমরা সবাই পাকে আসলে স্বীকার করছে যে আন্দোলন যদি না হতো সেক্ষেত্রে আসলে এই যে চাকসু নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হতো না, সেখানে আপনারা সম্মুখ সারিতে ছিলেন। এই বিষয়টি আসলে কেমন লাগে আপনার কাছে? কোটা বিরোধী শুরু হয়ে স্বতন ফেসিবাদ পতনের দিকে যাচ্ছে, তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতি একটা ইতিবাচক পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি এবং সেই ইতিবাচক পরিবর্তনটা অবশ্যই ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র সংসদগুলো আমাদের যে পরিত্যক্ত বা আমাদের অধিকার আদায়ের যে প্রতিষ্ঠানটাকে অচল করে রাখা হয়েছে সেটা এখন সচল হবে এবং নিয়মিতভাবে ফাংশন হবে। আমরা ১ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু আদায়ের জন্য বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করছি। অবশেষে আমাদের 15 অক্টোবর আমাদের যে বহুল প্রতীক্ষিত আমাদের যে চাকসু নির্বাচন সেটা অনুষ্ঠিত হচ্ছে। সেটাতে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আমি জিএস প্রার্থী হিসেবে আসি। এখন আমার বিশ্ববিদ্যালয়ে একেবারে মাস্টার্স আমি শেষ সময় এসে যখন আমি চাকসুটা পাচ্ছি। আমি একটু শিবিরের যিনি প্রার্থী আছেন সম্প্রীতি শিক্ষাজোট প্যানেলের প্রার্থী সাইদ বিন হাবিব, একটা সময় এই যে 5ই আগস্টের আগে আপনাদেরকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতেও আমরা দেখিনি, সুযোগ ছিল না বা যে কোনো কারণে, সেক্ষেত্রে এই যে একটি নির্বাচনের সুযোগ তৈরি হলো সেটি আপনারা কীভাবে দেখছেন? 5ই আগস্টের পরে আমরা ক্যাম্পাসে কাজ করছি, ব্যাপারটা এরকম না। আমরা ফেসিবাদী দুঃশাসনের সময় আমরা এই ক্যাম্পাসে ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির পরিচয়ে আমরা এই ক্যাম্পাসে রাজনীতি করেছি, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। যার ফলে শুধুমাত্র আমরা ছাত্র শিবির হওয়ার কারণে, শুধুমাত্র একটা পরিচয়ের কারণে আমাদের অসংখ্য ভাইকে এই ক্যাম্পাসে শাহাদাত বরণ করতে হয়েছে। 5 জন ভাই ক্যাম্পাসে শহীদ হয়েছেন। আমাদের প্রায় 4 শতাধিক ভাই জেলখানায় থেকে পরীক্ষা দিয়েছেন এবং প্রায় আমাদের 2000 ভাই এই ক্যাম্পাসে বিভিন্ন সময় মামলার শিকার হয়ে জেলখানায় ছিলেন এবং এই মামলাগুলো এখনও অনেকগুলো মামলা চলমান রয়েছে। আজকের এই চাকসু নির্বাচনের হাওয়া বইছে। আমরা এই চাকসু নির্বাচনও খুব সহজভাবে পাইনি। দুঃশাসনকে পেছনে ফেলে
আমরা এই 5 আগস্টের পরেও এই চাকসু নির্বাচন কার্যকর করার জন্য এবং চাকসুকে নির্বাচনের জন্য আমাদের এই শহীদ মিনারের পাদদেশে আমাদেরকে একাধিকবার দাঁড়াতে হয়েছে, স্মারকলিপি দিতে হয়েছে, মিছিল করতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে। সর্বশেষ আমরা এই চাকসু নির্বাচন পেয়েছি, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদাও করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা চাকসুতে যদি নির্বাচিত হই, আমরা স্পেসিফিক যে কয়েকটা জায়গায় আমরা ফোকাস রাখতে চাই সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের নিরাপত্তা। এই যেহেতু বিষয়গুলোতে আমরা একটু আসবো। আমরা একটু সুদর্শন চাকমার কাছে যেতে চাই যে আমরা জানি যে যে ফেসিবাদ বিরোধী লড়াই হয়েছে সেখানে সবাই আসলে আপনারা যেখানে আছেন, যারা আছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, এগিয়ে এসেছেন। এটি সবার জন্য একটি সুযোগ। তো এই প্রেক্ষাপটে আসলে এই যে সুযোগ তৈরি হলো, জিএস পদে প্রার্থী হয়েছেন, আপনাকে আসলে কেন ভোট দিবে, আপনি কি মনে করছেন বা আপনারা নির্বাচিত হলে কি করতে চান? সবাইকে জোর নমস্কার এবং আদাব জানাচ্ছি। আমি সুদর্শন চাকমা, আসন্ন চাকসুতে জিএস পদপ্রার্থী। আমার প্যানেলের নাম বৈচিত্র্য রক্ষ। আমি যদি বলি ভোটাররা হচ্ছে আমাকে কেন হচ্ছে ভোট দেবে, এই যে 24 হচ্ছে গণ অভ্যুত্থানের আগে যে দুঃশাসন, যে পেশিবাদের হচ্ছে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে হচ্ছে কথা বলার মতো হচ্ছে কেউ ছিল না। সেই সময় হচ্ছে আমরা ছিলাম, আমরা দৃঢ়ভাবে যে অন্যায়, যে প্রকাশ্যে নারীদের হচ্ছে হেনস্থা, যে একদম প্রকাশ্যে হচ্ছে বিরোধী হচ্ছে দলের মতকে হচ্ছে দমন করা হতো, সেই সময় হচ্ছে আমরা এসব হচ্ছে প্রতিবাদ হচ্ছে করেছিলাম। এর আগে হচ্ছে আপনারা জানেন ক্যাম্পাসে হচ্ছে অনেকগুলো হচ্ছে মুভমেন্ট হয়, চারুকলা আন্দোলন থেকে শুরু করে 17 হচ্ছে যে দুর্ঘটনা, এরপর হচ্ছে আন্দোলন। আবার আমরা যখন হচ্ছে চাকসু দাবি করেছিলাম, হলের হচ্ছে ছাত্রলীগরা যে অবৈধভাবে যে হল দখলদারিত্ব হচ্ছে রেখেছিল, এর বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ করতে গিয়ে হচ্ছে সে সময় ছাত্রলীগ আমাদেরকে হচ্ছে হামলা করে। তারপরে হচ্ছে আমরা থেমে যাইনি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাস হচ্ছে আমরা ভেবেছিলাম একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস পাবো, একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ হবে, কিন্তু জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা সেটা এই সময় হচ্ছে প্রশাসন হচ্ছে ধারণ করতে পারেনি। তো আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও ক্যাম্পাসের যে অন্যায্যতা, যে অবিশ্বাস, সেটা কিন্তু প্রতি সময় প্রতি পদে পদে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনিরাপত্তা, যে ভয়ের সংস্কৃতি কারা তৈরি করছে সেটা হচ্ছে আমরা সবাই জানি। আমি এমন একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যে ক্যাম্পাস হচ্ছে সকল ধর্ম, সকল বর্ণের মানুষ, সকল মতাদর্শের মানুষ, বিশ্বাসী অবিশ্বাসী মানুষ, তারা নিরাপদ হচ্ছে ক্যাম্পাস হচ্ছে চলাচল করতে পারবে। এই ক্যাম্পাস হচ্ছে বিনির্মাণে যারা একটা সুন্দর ক্যাম্পাস হচ্ছে বিনির্মাণে যারা স্বপ্ন দেখে, তারাই হচ্ছে আমাকে হচ্ছে ভোট দেবে। সাফায়াত, আপনার কাছে আসতে চাই যে সুদর্শন যেটি বলছেন যে এটি ভয়ের সংস্কৃতি বা ভয়ের একটি পরিবেশ বিরাজ করে, আপনিও কি আসলে তাই মনে করেন যে ক্যাম্পাসে 5 আগস্টের পরেও আসলে ভয়ের কোনো বিষয় আছে? দেখেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 16-17 সেশনে, অর্থাৎ 17 সালে। তো আমি আসার পরে তখন শুনছি যে 14 সাল পর্যন্ত একটা ভয় ছিল, 14 পরে আবার আরেকটা ভয় তৈরি হয়েছে, এখন 5 আগস্টের পরে আবার আরেকটা নতুন ভয় তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনো ভয়ের বাইরে যেতে পারে। এই ভয়টা কি আসলে? বিগত দিনেরটা বলতে এটা আসলে আপনি যখন বলছেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি অবগত আছেন। আর পরবর্তীতে ছাত্রলীগের একটা ভয় ছিল। আর এখন যে ভয়টা মানুষের মাঝে কাজ করতেছে সেটা হচ্ছে গুপ্ত হামলার একটা ভয়, আর হচ্ছে ফেসবুকে যে বট বাহিনীর আক্রমণ। এই দুইটা ভয় প্রতিটা স্টুডেন্টের মনে বিরাজমান আসছে। তো 5 থেকে 6টা হয়তো গুপ্ত হামলা হয়েছে। আর এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে দেখি ফেসবুকে দেখি যে বট বাহিনীর আক্রমণের কারণে ঠাট্টার একটা বিষয় হয়ে যায়। তো স্টুডেন্টরা এই জন্য কোনো কিছুতেই প্রতিবাদ করতে আগ্রহ দেখান না। দিনারও কি এমনটাই মনে করেন যে ক্যাম্পাসে আসলে 5 আগস্টের পরে যে প্রত্যাশা ছিল যে আসলে সবাই ভয় ডরহীনভাবে সবাই নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে? আমি কোনো মনে করি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভয়ের সংস্কৃতি আছে। তবে ওদের ভবিষ্যতে থাকবে কিনা সেই বিষয়ে তো আমি বলতে পারবো না, তবে এখন পর্যন্ত নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্যাম্পাস যেহেতু অনেক বড়, এখনো পর্যন্ত নিরাপত্তার বিষয়টা আমরা এখনো পর্যন্ত প্রশাসন ঠিকঠাক করে করতে পারে না। তো আমরা আমাদের ইশতেহারে নিরাপত্তার বিষয়টা টোটালি হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়ার পক্ষে, কিংবা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা তারা বিএনসি এবং রোভার স্কাউট দ্বারা একটা শৃঙ্খলিত প্রফেশনালিজম মেনটেন করে তারা এই দায়িত্বটা পালন করতে পারে। এবং হচ্ছে আমাদের ক্যাম্পাস যেহেতু বড়, সেই সম্পূর্ণ ক্যাম্পাসটা যদি লাইটিং এবং সিসিটিভির আওতায় নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের গুপ্ত হামলা বলে আর হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের এই অনিরাপত্তাহীন হওয়া, এই জিনিসটা থেকে আমরা হয়তো। ধন্যবাদ। আমরা সাইদ বিন হাবিবের কাছে আসি যে তারা যেটি 2 জন প্রার্থী ভয়ের কথা বললেন, আমরা যতদূর জানি বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সবগুলো হলে বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনাদের কমিটি আছে, অনেক বড় একটি সংগঠন। সেক্ষেত্রে আপনারাও কি ভয়ের মধ্যে আছেন? ফেসিবাদের দোসর যারা ছিল তাদের এখনো কোনো বিচার হয় নাই। যারা সরাসরি শহীদ মিনারে আমাদের ভাইকে আহত করেছিল তাদের এখনো বিচার হয় নাই। আমাদের এই ক্যাম্পাসে যারা সরাসরি শেখ হাসিনার পক্ষে মিছিল করেছিল, কোনো বিচার নিশ্চিত করতে পারে নাই প্রশাসন। এমনকি আমাদের সর্বশেষ আমাদের যেই স্থানীয়
যারা আমাদের ক্যাম্পাসের ভাই বোনদের উপর হামলা চালিয়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় যে নেতা, এই নেতার যে বাহিনী ছিল যাদের ফেস্টুনে ছবি আছে নেতার নামের নিচে, সরাসরি রাজনৈতিক দলের কর্মী, তাদেরকে এখন পর্যন্ত কোনো মামলাও করতে পারে না, তাদেরকে গ্রেফতারও করতে পারে না। এমনকি তাদেরকে এখনও তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকতে হচ্ছে। তো আমরা তো স্বাভাবিকভাবে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছি। তো আশা করি প্রশাসন যদি চাকসু নির্বাচন যদি কার্যকর হয় এবং প্রশাসন যদি সত্যিকার অর্থে আমাদের এই ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধ থাকে। এই যে আপনারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, 8 দফা দিয়েছেন, এবং এখানেও কিন্তু এই যে আবাসনের ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে আবাসন তারপরে নিরাপত্তা সবারই আছে। তারপরেও আসলে আপনারা যদি নির্বাচিত হন, কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান? থেকে প্রথম যে অগ্রাধিকারটা আসবে সেটা হচ্ছে কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা জমিদার শাসিত অঞ্চল, আমরা হচ্ছে প্রজা, আমরা অবশ্যই জমিদার কোথা থেকে বের হয়ে আসবো। এর পরবর্তীতে হয়তো আমরা আবাসন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে, এখন দেখেন একটা হল কিন্তু আমি 1 বছর করতে পারবো না ভাই, আমার মেয়াদ কি 1 বছর, আমি 1 বছরে কী করবো? হ্যাঁ, এর জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি, সেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে আমাদের হয়তো 2টা হল বাস্তবায়ন মানে নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে। এর বাইরে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে যথেষ্ট জায়গা আছে। তো এখানে যদি সেমি পাকা টিন সেট দিয়ে স্টুডেন্টের জন্য আপাতত থাকার ব্যবস্থা করতে পারে, তো এটা একটা উত্তম পরিকল্পনা হবে। ক্যাম্পাসের আশেপাশে বহুতল বিশিষ্ট অনেক বিল্ডিংগুলো আছে, তো প্রশাসন চাইলে কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু লিজ নিতে পারে। এখানে অনেক স্টুডেন্ট আছে, তো লিজ নেওয়ার পর অনেক স্টুডেন্ট কিন্তু এখানে থাকতে পারে। তো আবাসন সংকট কিছুটা হলেও দূর হচ্ছে। আর পরিবহন সমস্যা যেটা আছে, পরিবহনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের জন্য অনেকগুলো বাস আছে, স্টুডেন্টের জন্য নয়। আর শাটলের যে ট্রেনগুলো বগিগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে রেল মন্ত্রণালয়ের থেকে যেগুলো হচ্ছে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে, এই বগিগুলো আসলে আমাদের এখানে পাঠানো হয়। আমরা একটা কাজ শুরু করলাম, ওইটার হয়তো অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ হইলো। পরবর্তী বছর যখন চাকসু নির্বাচন হবে, আমাদের পরবর্তী প্রজন্মরা এসে এটা রানিং করে যাবে। জানতে চাই যে স্থানীয়দের সাথে বড় ধরনের একটি সংঘর্ষের ঘটনা ঘটলো, যেটি বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের সংঘাত, সেটি অবসানের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কি ইশতেহারে কোনো বিষয় আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে রিসেন্ট যে ঘটনা হয়েছে, সেখানে 5 শতাধিক না, আমাদের প্রায় হচ্ছে 1000 স্টুডেন্ট আহত হয়েছে। হয়তো হ্যাঁ 5 শতাধিক হয়তো সিএমসি আমাদের চট্টগ্রাম মেডিকেল সেন্টারে হচ্ছে চিকিৎসা নিছে, এর মধ্যে গুরুতর বেশ কয়েকজন আহত ছিল। এবং প্রশাসন এদের শাস্তির জন্য যে মামলাটা করা হয়েছে সেখানে যারা মূল আসামি, যারা হামলায় ছিল, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং ইভেন হচ্ছে যে দারোয়ানের থ্রুতে হচ্ছে আমাদের এই ঘটনাটা শুরু হয়েছে, তার নামও পর্যন্ত মামলায় পর্যন্ত নাই। তাহলে হচ্ছে প্রশাসন আসলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই জায়গায় হচ্ছে যারা যুবরা যারা আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে চলার পক্ষে যা এর পুরোপুরি বিরোধিতা করি। এমন হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের কিছু দুর্বলতা আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারণে, আমাদের অনেক স্টুডেন্ট যুবরাই থাকে, যেটা আবাসন সংকটের কারণে। যদি আবাসন সংকটটা যদি নিরসনের দিকে নিয়ে আসতে পারি, ভাই যেটা বললো সেমি ব্যাকআপ করা যায় এবং কলোনি সেট আপ করে দেওয়া যায়, হচ্ছে শিক্ষার্থীদের জন্য জায়গা বরাদ্দ করে দিল, সেটা তার মতো করে টিনশন নিজে তৈরি করে হচ্ছে যে তার ছাত্র তো যতদিন আসে সে ওই বাসায় থাকলো। এবার আমরা যদি 2-3টা বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের আবাসন সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা জোবরার উপর যে আমাদের ডিপেন্ডেন্স এটা কমে যাবে। সেক্ষেত্রে এটা একটা বড় একটা স্টেপ হতে পারে। আর নিরাপত্তার দায়িত্বটা আমাদের নিরাপত্তা প্রহরীরা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমরা ফুটেজ দেখছি। কারণ তারা নিরাপত্তা প্রহরীরা হচ্ছে জোবরার মানুষ, জোবরার সাথে যখন সংঘর্ষ হয়েছে তারা হচ্ছে জোবরার মানুষ সাথে আমাদের শিক্ষার্থীদের যারা তাদের নিরাপত্তার দায়িত্বে আছে, এখান থেকে বেতন বুক করে, এখান থেকে সুবিধা বুক করে, তারাই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করছে। তাহলে আমরা নিরাপত্তা দপ্তরটা শিক্ষার্থীদেরকে দিয়ে দেবো। সড়ক এবং যদি রেল যোগাযোগটা যদি অবকাঠামোটা ঠিকঠাক করে 60 থেকে 70 কিলোতে যদি রেল যদি গতি ব্যাগে যদি আমরা চালাইতে পারি, সেক্ষেত্রে আমাদের আর জুবরায় থাকতে হবে না। যখন শহরের সাথে আমাদের এখান থেকে যোগাযোগ সহজ হয়ে যাবে, তখন যারা স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারবে, তারা শহরে থাকতে পারবে। সেক্ষেত্রে এই জুবরার যে সাথে আমাদের যে ডিফেন্ডেন্স, এটা যে কমে আসলে সংঘাতগুলো হবে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সংঘাতে আমাদের কোনো ধরনের সেন্ট্রাল নেতৃত্ব ছিল না। কোনো যে ছাত্রনেতা যাকে 27,000 স্টুডেন্ট মন করে সে কথা বলে তারা শুনতেছে, এরকম ছিল না। তাহলে আমাদের যদি 700টা যদি সচল হয়, তাহলে আমাদের হচ্ছে বৈধ ছাত্র প্রতিনিধিত্ব থাকবে, যে 27,000 স্টুডেন্ট বা 28,000 স্টুডেন্টকে সে প্রতিনিধিত্ব করে, তার কমেন্ট তারা শুনবে। সেক্ষেত্রে সংঘর্ষগুলো এড়িয়ে যাবো বলে আমি বিশ্বাস। নিশ্চয়ই যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি একটা প্রতিনিধিত্বশীল কোনো একটি কমিটি থাকে বা বডি থাকে, একই সাথে স্থানীয়দেরও যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে সবাই মিলে আসলে এই বিষয়টি সমাধান করা। সুদর্শন, আমি যতটুকু জানি আপনাদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেখানে নারী বান্ধব ক্যাম্পাস এবং সংস্কৃতির
যে নিয়মিত চর্চা সেগুলো চালু রাখার ব্যাপারে আপনাদের একটি বক্তব্য আছে, সেই বিষয়টা আসলে আপনারা কেমন ধরনের ক্যাম্পাস চান? বিগত সময় যদি আমরা দেখি 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ক্যাম্পাসে কিন্তু হচ্ছে নারীদের হচ্ছে হেনস্থা ঘটনা ঘটেছে, কিন্তু নারীদের হচ্ছে যে হেনস্থা যে ঘটনা হলো এই ঘটনা হচ্ছে প্রশাসন একটা হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং হচ্ছে বিচার করেনি। এটা হওয়ার একমাত্র কারণ প্রশাসন হচ্ছে নারীদের হচ্ছে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে হচ্ছে একদম নির্লিপ্ত। এবং যদি বলি বর্তমান প্রশাসন হচ্ছে নারী বান্ধব হচ্ছে প্রশাসন না। যদি বলি ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের হচ্ছে হেনস্থা করা হয়েছে, মোরাল পুলিশিং হচ্ছে নাম করে এখানে মেয়েদেরকে হচ্ছে মানসিকভাবে হচ্ছে হেনস্থা করা হয়েছে। খান্ড আইন হচ্ছে জারি করা, এটা কখনো হচ্ছে সমীচীন না। আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ে, যদি দেখি পার্শ্ববর্তী দেশের বিশ্ববিদ্যালয় বা ইউরোপের হচ্ছে বিশ্ববিদ্যালয়, এরকম কোনো আইন নেই যে মেয়েদেরকে হচ্ছে হলের ভিতরে হচ্ছে বন্দি করে হচ্ছে রাখা। এটা হচ্ছে মধ্যযুগীয় হচ্ছে চিন্তা ভাবনা। তো বিশ্ববিদ্যালয় হচ্ছে জায়গা হবে জ্ঞান হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা হবে, এখানে হচ্ছে সাংস্কৃতিক চর্চা হবে, শিক্ষার্থীরা নিরাপদভাবে থাকতে পারে সবসময় এই বিষয়টি। হ্যাঁ, আমি আসতেছি হচ্ছে ওই জায়গায়। তো এই জায়গা থেকে হচ্ছে এই যে মেয়েদেরকে হচ্ছে রাত 10টার পর হচ্ছে হলে ঢুকতে হবে, এই যে মেয়েদের হচ্ছে যে চলাফেরার ক্ষেত্রে হচ্ছে যে কতগুলো হচ্ছে বিধিনিষেধ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে একটা হচ্ছে গণতান্ত্রিক হচ্ছে ক্যাম্পাস বিনির্মাণের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় হচ্ছে বাধা। আর একই সাথে আমরা দেখেছি এর আগে আমাদের হচ্ছে সাবেক প্রক্টর তানভীর হায়দার স্যার, তিনি এই যে যখন হচ্ছে আন্দোলন যখন হচ্ছিল সেই 9 জন শিক্ষার্থী একটা মব ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে 9 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অন্যায়। যখন হচ্ছে আমরা এই প্রতিবাদ হচ্ছে যখন আমরা আন্দোলন করি, আন্দোলনকারী শিক্ষার্থীকে বিতর্কিত শব্দ হচ্ছে ব্যবহার করানো হচ্ছে আমাদের সাবেক প্রক্টর স্যার। তিনি এই আন্দোলনকে হচ্ছে হানি ট্র্যাপ বলে হচ্ছে তিনি সম্বোধন করেন, যা একজন হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে দায়িত্বে থাকা হচ্ছে একজন শিক্ষকের হচ্ছে শোভা পায় না। তো আমরা হচ্ছে আমি যদি প্রতিনিধি যদি আসতে পারি, তাহলে হচ্ছে আমি এই যে যৌন নিপীড়ন বিরোধী হচ্ছে সেল হচ্ছে আমি গঠন করবো। এই সেল হচ্ছে ক্যাম্পাস হচ্ছে সার্বিক মেয়েদের হচ্ছে নিরাপত্তা প্রদানে হচ্ছে তদারকি করবে, এবং কোনো অভিযোগ যদি আসে 15 কার্য দিবসের মধ্যে সেটা নিষ্পত্তি বা যে সমাধান যে মনিটরিং সেটা হচ্ছে এই সেলটা হচ্ছে করবে। আমরা দেখেছি যে আপনাদের ইশতেহারে 12 মাসে 33 দফার একটি ইশতেহার দিয়েছেন। খুব সংক্ষেপে যদি একটু জানতে চাই কোন বিষয়গুলো আসলে অগ্রাধিকার পেয়েছে এটাতে? তো আমাদের এই কাজটা যেহেতু আমরা 1 বছর সময় পাবো, আমরা এটাকে দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক আমরা কোনগুলো পারবো। আবাসনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো হল আছে, অনেকগুলো ফাঁকা জায়গা পড়ে আছে, এগুলোতে টিন শেড হোক বা একতলা বিশিষ্ট বিল্ডিং হোক, যেটা আমরা তাৎক্ষণিক করতে পারবো। আর এর বাইরে হচ্ছে দীর্ঘমেয়াদী আমরা 5 বছর 8 বছর মেয়াদে আমরা আসলে কয়টা হল আমরা বরাদ্দ নিয়ে আসতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রায় একটা বড় একটা সংখ্যা স্থানীয়, তো যারা রাউজান আছে, রাঙ্গুনিয়া, তারপরে সীতাকুণ্ড, এই সমস্ত এলাকার ভাই বোনদেরকে যদি আমরা নিরাপদ যাতায়াত এবং পর্যাপ্ত বাস সুবিধা যদি আমরা নিশ্চিত করতে পারি, এবং শহরে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি আমরা শাটলের বগি বৃদ্ধি সহ এই যদি চক্রাকার বাস আমরা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় যে আবাসন সমস্যাও এদিকে লাঘব হয়ে যাবে। প্ল্যাটফর্ম না থাকার কারণে আমরা রেলের বগি বাড়ানো যাচ্ছে না। আমরা রেল মন্ত্রণালয় এবং রেলওয়ে যে দপ্তর আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো এই আবাসন এবং যাতায়াত এটা 1 বছরে যতটুকু সম্ভব হয় আমরা স্বল্পকালীন সময়ে করব, আর দীর্ঘমেয়াদী একটা রোড ম্যাপ আমরা দিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় একটা সংখ্যক অ্যালামনাই ভাই বোনেরা আছেন, তারা আসলে বিশ্বস্ত হাত খুঁজেন, তারা আমাদেরকে হেল্প করতে প্রস্তুত, শিক্ষার্থীদেরকে সহায়তা করতে প্রস্তুত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ যে কোনো সহায়তায় তারা সহায়তা দিতে প্রস্তুত। কিন্তু আমরা অ্যালামনাইদের সাথে যখন কথা বলি তখন তাদের যে আক্ষেপের জায়গাটা থাকে সেটা হচ্ছে যে তারা বিশ্বস্ত হাত খুঁজে পান না, যাদেরকে সহায়তার মাধ্যমে তারা নির্ভর হয়ে থাকবেন যে আমার দেয়া অর্থটা সঠিকভাবে শতভাগ শিক্ষার্থীদের কাজে লাগবে। তো আমি যদি চাকসুতে জিএস পদে নির্বাচিত হই, যে তত্ত্বাবধানে যে সম্পাদকীয় প্যানেল থাকবে তারা কোন কাজ করছে এবং এই কাজের যে আয় ব্যয়ের হিসাব, এই স্বচ্ছতার জায়গায় আমি ঠিক থাকবো। সাফায়েত, আমি ভোটার একজন প্রার্থী, তার আগে আপনি একজন শিক্ষার্থী, যদি আপনাকে অপশন দেওয়া হয় যে একটি মাত্র সমস্যা আপনি সমাধান করবেন 1 বছরের মধ্যে, সেক্ষেত্রে কোন বিষয়টিকে আপনি অগ্রাধিকার? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের একটা ইউনিভার্সিটি করার চেষ্টা করব, কিন্তু সকল কিছু ইনক্লুড থাকবে। একজন জিএস হিসাবে আসলে এটা কতটুকু সম্ভব? আসলে এই যে আমি একটু দেখাই যে এই যে আমরা যে প্রতি প্রার্থী বড় বড় ইশতেহার দিচ্ছি, আসলে বাস্তবতা খুব কঠিন। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক প্রতিশ্রুতি দেবে। যেমন ছাত্র প্রতিনিধি যে সে কিন্তু সিনেটে যেতে পারবে না, সিনেটে যেতে হলে তাকে আবার নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে বিষয় হচ্ছে কি আমরা দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারি বা প্রশাসনকে চাপ দিতে পারি।
না, আমি এখানে বসে বলতে পারবো না যে হ্যাঁ আমি যদি নির্বাচিত হই আমি 5টা হল করে দিব, আমি পরিবহন সমস্যা দূর করে দিব, আমি আবাসন সমস্যা দূর করে দেবো। ভাই, এটা সম্ভব না। কিন্তু আমরা চাপ প্রয়োগ করতে পারি, চাপের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা আদায় করে নিব। কিন্তু আমাদের একটা প্রসেস তৈরি করে যেতে হবে, একটা রাস্তা তৈরি করতে হবে, যেটা ব্যক্তিগত সত্ত্বে না বা আমার দল থেকে কোনো কিছু করা সম্ভব না। আমার দল হয়তো 5 বছর ক্ষমতা আছে, 10 বছর পরে ক্ষমতা নাও থাকতে পারে, তখন আর স্টুডেন্টের দায়ভার কে নিবে? তো আমাদের উচিত হবে যে বিশ্ববিদ্যালয়কে চাপ সৃষ্টি বা চাপ প্রয়োগের মাধ্যমে আমরা একটা প্রসেস তৈরি করে দেওয়া যায়, এর পরবর্তীতে যে প্রশাসন যারা আসবে তারা যেন বাধ্য হয়। কারণ আমি একটু আগে একটা কথা আমি সাইদদার কথা শুনে আমি বলতে চাচ্ছিলাম যে আমি এই ক্যাম্পাসে কোনো কিছু হলে আসলে আমি এই নালিশটা আমি সাইদ ভাইদেরকে দিতে চাই, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বসাইছেই তারা। সাইদদার এক ছোটো ভাই সে বিশেষজ্ঞকে বলেছিলেন যে আপনাকে বসাইছি আমি যদি কোনো সমস্যা ফেস করি বা আমি প্রশাসনের জন্য প্রশাসনের বিপক্ষে যদি কোনো কথা বলছে বা তাদের কাছে কোনো অভিযোগ দায়ের করতে গেলে আমাকে সাইড ভাইদের কাছে দিয়ে আসি, কারণ তারাই প্রশাসন বসাইছে। তো সেক্ষেত্রে আমি চাইবো এই বিষয়ে সাইদ কি বলবেন? আচ্ছা, আমার একটা শেষ হোক। আচ্ছা, হ্যাঁ প্লিজ। আচ্ছা, তো এই বিষয়ে চাইবো যে চাকসু নির্বাচন হওয়ার পরে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যেন একটা সুন্দর একটা প্রসেস রেখে যেতে পারি আমাদের উত্তরসূরিদের জন্য, যে আমাদের উত্তরসূরিরা হয়তো চাকসু নির্বাচন বাস্তবায়ন করতে পারে নাই, তো আমাদের এই প্রজন্ম জেনজি যেটাকে বলে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমতে। তো আমরা যেন পরবর্তীতে যেন যে এসে যেন আমাদেরকে কেউ মানে অভিযোগ বা অভিশাপ না দেয়। দিলার, আপনার কাছে জানতে চাই একই বিষয়ে যে আপনাকে যদি বলা হয় যে একটি সমস্যার সমাধান আপনি করতে পারবেন জিএস নির্বাচিত হলে, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে সবার আগে কোন বিষয়টা নিয়ে কাজ করবেন? একটা সমস্যা যদি সমাধান করতে মানে যদি একটা কাজ করতে বলেন আপনি, সেক্ষেত্রে আমি একটা কাজ করবো হচ্ছে আমাদের সিনেট নির্বাচনটা যেন শুরু হয় এবং হচ্ছে চাকসুটা সচল থাকে। আমি সিনেটের কথাই বললাম, এটার পিছনে কারণ হচ্ছে আমাদের সিনেটেই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেটগুলো বাজেটগুলো হয়, সেখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার স্টুডেন্টদের কোনো প্রতিনিধি থাকে না। শিক্ষক এবং কর্মচারীদের স্বার্থগুলো সেখানে হচ্ছে খুব ভালো করে থাকে এবং আমাদের স্বার্থগুলো উপকৃত হয়। তাই আমরা যদি সিনেটে যদি আমাদের ছাত্র প্রতিনিধি পাঠাতে পারি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে শিক্ষার্থী বান্ধব বাজেটটা আমরা পাবো। আমাদের লাইব্রেরি এখনও পর্যন্ত অ্যানালগ, এইটাতে আমরা বই দাঁত নেওয়া যায় না বা ঠিক পড়ার ঠিকঠাক করে পরিবেশে নাই। এই সকল সমস্যাগুলো আস্তে আস্তে শিক্ষার্থী বান্ধব বাজেট হলেই সমাধানযোগ্য। আমরা যদি সিনেটে পাঠাইতে পারি, শিক্ষার্থী প্রতিনিধি পাঠাতে পারি, সে ওই জায়গায় গিয়ে চাপ প্রয়োগ করবে। তার কথার সাথে সংহতি প্রকাশ করতে যে আমিও যদি নির্বাচিত হই, আমি সিনেটের যে বিষয়টা আসতেছে আমাদের প্রতিনিধি যেন আমাদের স্টুডেন্টদের কথা বলতে পারে, সেই এখানে যে সমস্যাগুলো আছে এইগুলো যেন সমাধান করতে পারে, এই জন্য সিনেটে একজন না 5 জন ছাত্র প্রতিনিধি থাকতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করবো। বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ বা সেটি পরিবর্তনের একটি বিষয় তৈরি হবে তখন। যাই হোক, তবে নিয়মিত চাকসু নির্বাচন যেন হয়, এটি ক্যালেন্ডারের মতো যেন হয়ে যায় প্রত্যেক বছর নির্বাচনে, সেটি আপনারা দুইজনে বলেছেন। সুদর্শন, আপনারা যারা আছেন, আরও যারা প্রার্থী আছেন, একজনই নির্বাচিত হবেন, বাকিরা, সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন বাকিদেরকে নিয়ে কী কাজ করতে চান? শিক্ষার্থী বান্ধব হচ্ছে ক্যাম্পাস বিনির্মাণের জন্য যা যা করা দরকার সেটা হচ্ছে করে যাওয়া, এবং প্রয়োজন হচ্ছে প্রশাসন যদি শিক্ষার্থী বান্ধব যদি না হন, প্রশাসনকে হচ্ছে চাপ দেওয়া আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেটা শুরু থেকে হচ্ছে আমরা করে এসেছি। যদি এই জায়গা থেকে যদি বলি, সামনে যেহেতু চাকসু নির্বাচন, যদি আমি যদি প্রতিনিধি হিসেবে আমি যদি নির্বাচিত যদি হয়ে আসতে পারে, সর্বপ্রথম হচ্ছে আমি যেটা করবো, আধিপত্যের হচ্ছে যে রাজনীতি, সেটা আগামীতে যাতে হচ্ছে কেউ করতে না পারে, সেটা হচ্ছে আমি বিলুপ্ত করে হচ্ছে একটা যে ক্যাম্পাসে হচ্ছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সময়ের মধ্যে যাতে সম্প্রীতি হচ্ছে বজায় থাকে, ভাতৃত্ববোধ বজায় থাকে, সে লক্ষ্যে হচ্ছে একটা সামাজিক শক্তি হচ্ছে প্রণয়ন করব। কারণ আমরা অতীতে দেখেছি যে এই যে আমরা জানি 1990 সালে সর্বশেষ হচ্ছে চাকসু হয়, কিন্তু এই চাকসু 3 মাসের মাথা হচ্ছে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় আমরা জানি। সে সময়ে যদি বলি ছাত্র শিবিরের হচ্ছে এক অভিযোগ রয়েছে এ ব্যাপার যে ফারুকুজ্জামান ফারুককে হচ্ছে হত্যার মধ্য দিয়ে হচ্ছে এই চাকসু হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 36 বছর আর চাকসু হচ্ছে নির্বাচন হয় নাই। এই যে আগামী দিনে হচ্ছে যে চাকসু হবে, এটার কোনো হচ্ছে গ্যারান্টি নেই। যদি আধিপত্য রাজনীতি যদি বজায় যদি থাকে, তাহলে এটা কোনোদিন হচ্ছে সম্ভব হবে না। সুস্থ গণতান্ত্রিক ক্যাম্পাস কোনোদিন হচ্ছে বিনির্মাণ হবে না। তো এই জায়গা থেকে হচ্ছে আমি সর্বপ্রথম চাইবো যে ক্যাম্পাসে হচ্ছে আধিপত্য রাজনীতি যাতে কেউ করতে না পারে। আবাসন সমস্যা দ্রুততম সময় কীভাবে হচ্ছে সমাধান করা যায়, সে ব্যাপারে হচ্ছে আমি কাজ করে যাব। সাইদ বিন হাবিব, দুইটি বিষয় একটু জানবো। একটি বিষয়ে যে অভিযোগটি সুদর্শন চাকমার কাছ থেকে এসছে যে 90-এর নির্বাচনের পরে ফারুকুজ্জামানকে হত্যা, সে বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে এই অভিযোগের ব্যাপারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, এরপর এই বাংলাদেশে 91 বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, 96 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, 2001 সালে আবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তারপর আমরা 2009 সালে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, যেখানে
একজন শিক্ষার্থীকে তার রুম থেকে তুলে নিয়ে গিয়ে শুধুমাত্র শিবির পরিচয় থাকার কারণে, ছাত্র শিবির করার কারণে তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে, তাকে বিনা কারণে তার চোখের সামনে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে, সাদা কাগজকে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে তার সামনে রেখে ককটেল বানিয়ে বলা হয়েছে তার রুম থেকে ককটেল পাওয়া হয়েছে। ঠিক এভাবে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে এবং মিথ্যাচারের মাধ্যমে একটা ছাত্র শিবিরকে ভিক্টিমাইজ করা হয়েছে। সেখানে এই হত্যাকাণ্ডের সাথে যদি ছাত্র শিবিরের কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা থাকতো, সেটাকে আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার কেউই কি এটা ধরতে পারে নাই? এই মামলাগুলোর এখন পর্যন্ত রায় হয়েছে, কিন্তু তৎকালীন সময় যারা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল, ছাত্র শিবিরের কোনো নেতা এবং কর্মীর নাম সেখানে পাওয়া যায় নাই। দ্বিতীয় যে প্রোপাগান্ডা চালানো হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও হত্যাকাণ্ডের পর চাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়, এটা এই 90-এর পরে চাকসু নির্বাচন শুধুমাত্র এই ক্যাম্পাসে বন্ধ হয় নাই। 90-এর পরে গোটা বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। বাংলাদেশে এক সময় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতো, এই কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। ডাকসু, রাকসু, চাকসু, জাকসু সকল নির্বাচন বন্ধ হয়ে গেছে। যোগসু নির্বাচন জগন্নাথের, সেটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র এই হত্যাকাণ্ডকে ইস্যু করে নিয়ে এসে ছাত্র শিবিরকে দায় দেওয়ার চেষ্টা করা হয় যে ছাত্র শিবির হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং এই কারণে বুঝি চাকসু হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র শিবির এই হত্যাকাণ্ডের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার কেউ প্রমাণ করতে পারে নাই, এবং এটার কারণে চাকসু বন্ধ হয়েছে। এই প্রোপাগান্ডাও মিথ্যা। আপনারা রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছেন যে একজন শিক্ষককে যখন হত্যা করা হলো, তখন প্রথম আলো সহ অনেকগুলো মিডিয়াতে নিউজ করে দেওয়া হলো কাণ্ড করেছে ছাত্র শিবির, এবং সেই কারণে ছাত্র শিবিরের কয়েকজন ভাইকে গ্রেফতার করা হলো। কয়েকজন ভাই বছরের পর বছর কারাগারে ছিলেন, এবং একজন ভাই কারাগারে থেকে তিনি মৃত্যুবরণ করেছেন নির্যাতনের শিকার হয়ে। 5 আগস্টে যখন এই ক্যাম্পাসে ছাত্রলীগ এই ক্যাম্পাস থেকে পালালো, শেখ হাসিনা দেশ থেকে পালালো, তখন 5 আগস্টেই সন্ধ্যায় 6 তারিখে নিউজ হলো যে এই ক্যাম্পাসে হলগুলো নাকি ছাত্র শিবির দখল করে নিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ক্যাম্পাসের কোনো হলেই প্রশাসন পরবর্তীতে মেধার ভিত্তিতে প্রশাসনিক যে বিধি আছে সেই বিধিতে তারা সিট বন্টন করেছে। কিন্তু এই যে মিথ্যাচার এই মিডিয়াগুলা করলো, প্রথম আলো এবং ঢাকা ট্রিবিউন না বাংলাদেশ ট্রিবিউন, 2-3টা পত্রিকায় নিউজ হয়েছে, নিউজগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। কিন্তু যখন এটা মিথ্যা বলে প্রতীয়মান হলো, তখন কিন্তু তারা পাল্টা নিউজ কিন্তু করে নাই। সাফায়াত বললেন যে আসলে জিজ্ঞেস করছিলেন যে চাকসু নির্বাচন কেন বন্ধ হলো। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখনও শিবিরের অনেক নেতাকর্মীকে আমি দেখেছি, তারা ওইভাবে সাবেক হয়ে গেছিল তারা, কিন্তু তারা ক্যাম্পাসে আসতো। আমরা ছাত্রদল করার কারণে আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি মধু খাইলাম মৌমাছির কামড়ে, আমি দুইজন মধু খাইলাম মৌমাছির কামড়ে, আমি একা খাচ্ছি। সাইদ দ্বারা 5 তারিখের পরের থেকে মানে এমন একটা ভাব ধরছেন যে মধু তখন ঠিকই খাইছে, কিন্তু কামড় যেটা খাওয়া সেটা আমাদেরকে খাওয়াচ্ছে। যত যা খারাপ কাজ করার অকারেন্স করা সবই বিএনপি ছাত্রদল করেছে, জামাত বা শিবির কোনো খারাপ কাজ করে না। আমরা না করলে হচ্ছে, আমাদের পূর্বসূরি হয়তো কিছু ভুল করেছে, আমরা এটা স্বীকার করিনি। আমরা এটার থেকে পরিবর্তন চাই, যারা পরিবর্তনেই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে আমরা এই ধরনের কালচার ফিরিয়ে আনবো না। সাইদ কিছু বলবেন এই ব্যাপারে, মধু খাওয়া আর বিষ অ্যাভয়েড করা? আপনার বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসবে, অভিযোগ সত্য কি মিথ্যা এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রমাণের উপর। এই বাংলাদেশের আইন ব্যবস্থা আছে, তো আমি তো পূর্বেই সেটা উল্লেখ করেছি যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে হত্যাকাণ্ডের ব্যাপারে যে কথাগুলো বলে থাকে, সেই অভিযোগগুলোর এখন পর্যন্ত বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার কেউ তৎকালীন আমাদের ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী সেই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল এখন পর্যন্ত কোনো প্রুফ তারা সামনে নিয়ে আসতে পারে নাই। এখন একটা রিউমারের উপর ভিত্তি করে আপনি কেবলমাত্র একটা ছাত্র সংগঠনকে আপনি দোষারোপ করে যাবেন, এটা তো হতে পারে। তাহলে কি আপনাকে আমরা এটা বলবো যে আপনি এই দেশের আইনকে লঙ্ঘন করছেন, আইন ব্যবস্থাকে আপনি মানেন না? পুরোটাই কোর্টের উপর তো হয়েছিল। আসলে যদি আমি কোর্ট বা বিচারের কথা বলি, সেক্ষেত্রে শিবিরকে আল্লাহ মাফ করুক, আমি হয়তো জানি না বা এই বিষয়ে আমার সাইদ ভাই যেটা বলছে, কোর্টের নিয়ম যদি উনি মেনে থাকেন এবং কোর্টের রায় যদি উনি মেনে থাকেন, তো উনি যে সংগঠনটা করতেছেন এই সংগঠনটা জঙ্গি সংগঠন হিসেবে কোর্ট রায় দিয়েছিলেন। কোর্ট রায় দিয়েছে, এটা তো ছাত্র শিবির আবার ডিমান্ড করছে, প্রমাণ করতে পারছে। তো এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে অভিযোগ কোর্টের রায়ের পরে কি এখন পর্যন্ত পরে কি প্রমাণ করতে পারছে যে ছাত্র শিবির করে? আপনার কথার ভাষ্যমতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ছিল। হ্যাঁ, এটা বিচার আন্তর্জাতিকভাবে কোথায় স্বীকৃত? আমি আপনাকে দেখাবো। এটা শুধুমাত্র আওয়ামী লীগের ন্যারেটিভেই ছিল যে ছাত্র শিবির জঙ্গি আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল, কিন্তু সেই ন্যারেটিভের বিপরীতে আপনি যদি সেই ন্যারেটিভের পক্ষে একটা প্রুফ তারা দেখাতে পারে না যে ছাত্র শিবির। বিচার বিভাগের উপর ছেড়ে দেন, তাহলে আমাদের বাংলাদেশটা আমি মনে করি সোনার বাংলাদেশ বা সুশৃঙ্খল একটা বাংলাদেশ হিসেবে এখন
এখন চলতেছে, কারণ বাংলাদেশের কোর্ট বা বিচার বিভাগ কখনোই তাহলে তখন তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল 91, আবার 2001 সালে ওই বিএনপি যে আমি সরকার একটু ক্ষমতায় বললাম আছে। যে তখন কিন্তু মধু খাইছেন, তাহলে কিন্তু মনে হয় আমাদের দিচ্ছেন রে ভাই, তখন ওনারা এটা প্রমাণ আপনারা জোট করতো। ছিলেন, আপনাদের মন্ত্রিত্বও ছিল। না, না। দেখেন আর দেখেন কিন্তু একই তাহলে এটা সাথে আওয়ামী লীগ সরকার প্রমাণ করতো, আওয়ামী লীগও তো প্রমাণ করতে পারে নাই, আওয়ামী লীগ সরকারের সাথে আচ্ছা তো ভাই জোটবদ্ধ শোনেন, এখানে আমরা বিষয় হই হচ্ছে নাই। কি যে আমরা বিএনপি জামাত বা তো যেখানে কিনা আমাদেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে তারা মামলা দিচ্ছে। এসেছি চাকসু নির্বাচনকে কেন্দ্র করে, যেটা স্টুডেন্টের নির্বাচন, আমরা আমার মনে হয় যে সবাই আমাদের চাইবো আলোচনাগুলো এখানেই থাকা উচিত। হ্যাঁ, আমরা চাইবো যে স্টুডেন্টের জন্য কল্যাণকর কোনো কাজ করার জন্য। দুজনকেই বলি যে আমরা চাকসু নির্বাচন নিয়ে আছি, এই যে মত পার্থক্য বৈপরীত্য থাকবে, এই সবগুলো মিলেই আসলে আমরা সবাই মিলে এই যে সামনে যে চাকসু নির্বাচন, সে চাকসু নির্বাচনটি সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যিনি জিতবেন তিনি যেন সবার হয়ে কাজ করেন, তিনিই যেন সবার কণ্ঠস্বর হন, সেই প্রত্যাশাই কিন্তু আমরা স্টার নিউজের পক্ষ থেকে করছি। তো এই প্রত্যাশার কথা জানিয়ে আপনারা যে 4 জন আমার সাথে যুক্ত হয়েছিলেন, ছাত্রদলের ভিপি প্রার্থী দুঃখিত জিএস প্রার্থী সাফায়াত হোসেন, শিবির সমর্থিত সাইদ বিন হাবিব, সুদর্শন চাকমা, বৈচিত্র্যের ঐক্য এবং রশিদ বিন দিনার, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন সেটি শেষ করছি। দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।